Welcome to our presentation. Myself Abdul Mohaimin, Junior Software Engineer, Namespace IT. আজকে আমাদের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে Vue.js. Vue.js কি জিনিস? Vue.js হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক লাইক React.js or Angular.js. Vue.js যিনি ক্রিয়েট করছেন ওনার নাম হচ্ছে ইভান ইউ। উনি প্রিভিয়াসলি গুগলের ক্রিয়েটিভ টেকনোলজিস্ট হিসেবে ছিল এবং Vue.js এর যাত্রা উনি শুরু করে 2016 সাল থেকে এবং 2016 সাল থেকে উনি Vue.js এর উপরে ফুল টাইম ফোকাস দিচ্ছেন। তো Vue.js এর শুরুর হিস্ট্রিটা একটু জানি যে Vue.js এর শুরুটা হয়েছিল 2013 সাল থেকে। তো এর ফার্স্ট রিলিজ যেটা ছিল সেটা ছিল 2014 সাল। এরপর হচ্ছে এর মেজর ভার্সন 1 রিলিজ হয়েছে 2015-তে, এরপর হচ্ছে 2 2017-তে এবং এখন লেটেস্ট যেটা চলতেছে সেটা সেপ্টেম্বরের 18 তারিখ হচ্ছে লেটেস্ট 3 ভার্সনটা রিলিজ হয়েছে। তো যেহেতু Vue.js এর গুণগান গাইতে হবে, তো Vue.js এর আসলে কি কি ফিচার আছে এবং কেন আমরা Vue.js নিয়ে আলোচনা করতেছি, এটা প্রিভিয়াসলি কেন আমরা ইউজ করব, সেটার জন্য আমরা এর কিছু বেঞ্চমার্ক কিছু রিভিউ দেখি যে এটা আসলে স্পিড কেমন বা আসলে এটা কি জিনিস। তো প্রথমেই যে আমরা চার্টটা দেখতেছি এটাতে আছে যে রো ক্রিয়েট। তো 10,000 রো ক্রিয়েট করতে এখানে কম্পারিজন হিসেবে আছে রিঅ্যাক্ট এবং অ্যাঙ্গুলার। তো আমরা যদি প্রথম চার্টটা দেখি সেক্ষেত্রে কিন্তু Vue.js অনেকটা আগে আছে। তো এরপর আছে যে রো রিপ্লেস, একসাথে যদি রো রিপ্লেস করে সেক্ষেত্রেও কিন্তু Vue.js এর চেহারা আমরা ভালোই দেখতেছি। এরপর আছে ক্রিয়েট রো, হ্যাঁ, একসাথে হচ্ছে আপনার 10,000 রো লোড করা, সেক্ষেত্রেও কিন্তু Vue.js কম্পারেটিভলি আগে আছে। এরপরে আছে যে ক্লিয়ার রো, মানে আমরা যদি রো ডিলিট করি তো সেই ক্ষেত্রে আসলে এর টাইম কনজাম্পশনটা কতটুকু, সেক্ষেত্রে হচ্ছে রিঅ্যাক্ট একটু আগে আছে বাট ভিউ পজিশন সেকেন্ড। তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্টআপ টাইম আর হচ্ছে এটার মেমোরি অ্যালোকেশনটা। তো স্টার্টআপ টাইমের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে Angular.js এর থেকে Vue.js খুবই ফাস্ট, আমরা চার্ট দেখলেই বুঝতেছি। আর মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রেও কিন্তু সেম, মানে পেজটা যখন লোড হয়, ইনিশিয়ালাইজ হয়, তো সেক্ষেত্রেও কিন্তু ভিউ খুবই ফাস্ট। ওকে, Vue.js এর অ্যাডভান্টেজগুলো একটু দেখি। এটার সাইজ খুবই শর্ট, খুবই ছোট সাইজ। এটা খুবই ইজিলি মানে ডেভেলপ করার জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি, ডেভেলপার ফ্রেন্ডলি। এটা খুবই ইজিলি ইন্টিগ্রেট করা যায়। এর ডকুমেন্টেশন খুবই লাইট এবং ডিটেইলড, তো খুবই ডিটেইল ওরিয়েন্টেড সাজানো আছে ডকুমেন্টেশনগুলো, যাতে একজন বিগিনার খুব সহজে এটা ক্যাচ করতে পারে। তো এটার মাধ্যমে আমরা প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করতে পারি, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা কম্পোনেন্ট বেসড। আমরা আস্তে আস্তে এগুলো জানবো যে এগুলো আসলে ডিটেলস যে কম্পোনেন্ট দিয়ে কি করি বা কিভাবে করি, নেক্সট স্লাইডগুলোতে এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ভিউর সাইজ যদি কম্পারেটিভলি মানে দেখি যে রিঅ্যাক্টের সাইজ হচ্ছে রিঅ্যাক্ট 34 KB, অ্যাঙ্গুলারের 62 এবং Vue.js এর হচ্ছে Vue.jsটা সবচেয়ে কম, মাত্র 23 KB ফাইল সাইজ এবং খুবই লাইট ওয়েট। তো Vue.js এর কিছু ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেমগুলো একটু দেখি। এর মধ্যে আছে Vue রাউটার, Vuex, Vue CLI, Vue লোডার, Vue ক্লাস কম্পোনেন্ট, Vue RX, দেন হচ্ছে Vue DevTools। তো Vue রাউটারের কাজ হচ্ছে এটা দিয়ে আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি। Vuex এর মাধ্যমে আমরা লার্জ স্কেল যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোর স্টেট ম্যানেজমেন্ট করি এবং Vue CLI এর মাধ্যমে আমরা প্রজেক্টের একটা স্ট্রাকচার বা স্ক্যাফোল্ডিং করি এই Vue CLI এর মাধ্যমে। তো Vue ক্লাস কম্পোনেন্ট আছে এবং Vue লোডার আছে। Vue আমাদের স্পেশালি হচ্ছে কোনো একটা ফাইলের নাম যদি আমরা ধরেন সাপোজ দিলাম যে ক্যাটাগরি, তো সেই আমরা HTML এ যখন লিখি .html, Vueতে আমাদের এরকম স্পেসিফিক আমরা ক্লাসের নামগুলো এরকমই করতে পারি যে categories.vue। আর হচ্ছে Vue.js আসলে কারা ইউজ করতেছে এখন বর্তমানে? GitLab, Upwork, NativeScript, Wix
এবং এছাড়াও আরো অনেক বড় বড় কোম্পানি এখন ভিউতে মুভ হচ্ছে এবং তাদের প্রজেক্টগুলো ভিউ দিয়ে ডেভেলপ করতেছে। তো ভিউ দিয়ে কিন্তু আমরা নেটিভ অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করতে পারি। এর মধ্যে হচ্ছে নেটিভ স্ক্রিপ্ট ইউজ করে, ভিউ.js ইউজ করে নেটিভ স্ক্রিপ্ট দিয়ে আমরা নেটিভ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। ওয়েক্স যেটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে ভিউ স্ক্রিপ্ট ইউজ করে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারি। আসলে সবকিছুর একটা প্যাটার্ন থাকে। তো এই ভিউ.js এর যে প্যাটার্নে কাজ করে সেটা হচ্ছে MVVM। হ্যাঁ, তো আমরা যে ডায়াগ্রামটা দেখতেছি এটা হচ্ছে প্রথমে যদি দেখি যে বাম পাশে আছে ভিউ এবং ভিউর সাথে কানেক্টেড আছে ভিউ মডেল, এবং এখানে প্রথম উপরের যে আমরা মাল্টিপল মানে অ্যারোটা দেখতেছি এটা কিন্তু হচ্ছে ফ্লোটা হচ্ছে আমরা কিন্তু দুই দিকেই ফ্লো পাচ্ছি। যেমন হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল যখন আমরা এর ভিউ মডেলের সাথে কানেক্ট করে দেই তখন হচ্ছে জিনিসটা এরকম যে আমরা যদি ভিউ মডেলে কোনো কিছু চেঞ্জ করি আমরা ভিউতে চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক, আমাদের কিন্তু পেজ রিফ্রেশ করা হচ্ছে না, কোনো কিছু করা লাগতেছে না। তো এটা হচ্ছে বাইন্ড করে রাখি আমরা সবকিছুকে মডেলের সাথে। এবং আমরা ভিউ থেকে কোনো কিছু যদি ইভেন্ট জেনারেট করি সেগুলো প্রথমে আগে ভিউ মডেলে যায়, দেন ও মডেলের কাছে যায়, মডেল থেকে ডাটা নিয়ে আসা, দেন হচ্ছে এটা আমাদের হচ্ছে ভিউর কাছে পাস করে দেয়। তো এই ফ্লোতে আর কি ভিউ কাজ করে। আচ্ছা, লাইফ সাইকেল নিয়ে এখন একটু আলোচনা করবো। লাইফ সাইকেল, অনেকগুলো লাইফ সাইকেল হুক আছে, তো আমরা শর্টকাটে আর কি জিনিসগুলো একটু জানবো। তো ভিউ যখন ইনিশিয়ালাইজ হয় তো তখন ডাটা ইনিশিয়ালাইজ হওয়ার আগেই আমাদের একটা হুক মানে ইভেন্ট ঘটে, যে সেটা হচ্ছে বিফোর ক্রিয়েটেড। হ্যাঁ, এই বিফোর ক্রিয়েটেডটা হচ্ছে ইনিশিয়ালাইজ হওয়ার আগ মুহূর্তেই আসলে এটা ঘটে। আমরা কখনো যদি কোনো আমাদের এই আগ মুহূর্তে কোনো ইভেন্ট বা কোনো কাজ করতে হয় তখন কিন্তু আমরা এই ভিউ ক্রিয়েটটাকে কল করব। ইনিশিয়ালাইজ হয়ে যাওয়ার পরের যে হুকটা সেটা হচ্ছে ক্রিয়েটেড। হ্যাঁ, ইনিশিয়ালাইজ হওয়ার পরে যদি আমাদের কোনো কাজ করতে হয় বা কোনো ইভেন্ট, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই ক্রিয়েটেড হুকটাই ইউজ করব। এরপর হচ্ছে আমাদের যে টেমপ্লেটটা থাকে বা ওর কাছে যে র ডাটাগুলো থাকে এগুলোকে ও কিন্তু কম্পাইল করে। তো কম্পাইল করার পরে যদি আসলে ও হচ্ছে ডোমটাকে আপডেট করে, ওর যে ডোমের মধ্যে লজিক আছে বা টেমপ্লেট আছে সবকিছু হচ্ছে আপডেট করে, দেন এইটা আপডেট হওয়ার আগে আমাদের হচ্ছে একটা হুক কল হয়, সেটা হচ্ছে বিফোর মাউন্ট। আর এরপরে যেটা হচ্ছে ডাটাটা মানে আপডেট হওয়ার পরপরই যে এইটা হয় সেটা হচ্ছে মাউন্টেন। দেন এরপরে আমাদের যদি মডেলের মধ্যে কোনো ডাটা চেঞ্জ আসে তো তখন হচ্ছে আমাদের ডোমটা রি-রেন্ডার হয়। হ্যাঁ, ডোমটা যখন রি-রেন্ডার হয় তখনও কিন্তু মাউন্টেডটা কল হয়। তো মাউন্টেডটা কল হয় তখন আমরা চাইলে বিফোর মাউন্টেড প্লাস হচ্ছে মাউন্টেড দুইটাই হচ্ছে আমরা তখন কল করতে পারবো যদি আমাদের প্রয়োজন লাগে। আর এখানে আছে আপডেট। ওই যে বললাম যে ডাটা যখন চেঞ্জ হবে, তো ডাটা চেঞ্জের ক্ষেত্রে তখন চেঞ্জ হওয়ার আগ মুহূর্তে যদি কোনো ইভেন্ট বা লাগে তখন আমরা এই হুকটা ইউজ করি। আর যদি চেঞ্জ হয়ে গেছে এবং ইউজার দেখতেছে না ডোমটা মানে রি-রেন্ডার হইছে মাত্র, তো সেক্ষেত্রে তখন আমরা আপডেটেড এটা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখন হচ্ছে কিছু কোড দেখবো, প্লাস হচ্ছে এই কোডগুলো দেখে আসলে এর ফিচারগুলো নিয়ে একটু আলোচনা করবো যে কি কি আছে বা কিভাবে ইউজ করা যায়। তো আমরা হচ্ছে প্রথম যে লাইনটা আছে মানে এখানে হচ্ছে যে মেসেজ নামে যে ভ্যারিয়েবল আছে আমরা এইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। হ্যাঁ, মেসেজ দুইটা হচ্ছে কার্লি ব্রেসের ভিতরে যে মেসেজ দিচ্ছে, এইভাবে আমাদের ডাটাতে কোনো একটা ভ্যারিয়েবল যখন আমরা প্রিন্ট করি বা লিখতে যাই তখন হচ্ছে এটা এইভাবে দিই। দেন হচ্ছে র HTML আমরা এটাতে ইউজ করতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে VHTML, তো ভি ডিরেক্টিভ, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে কোনো একটা মানে র HTML আমরা এখানে শো করতে পারি। তো আমরা এটার আরো বড় সুবিধা হচ্ছে এখানে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের সবগুলো এক্সপ্রেশন সবকিছুই আমরা লজিক ইউজ করতে পারবো। তো এর এক্সাম্পল হিসেবে এখানে তিনটা এক্সাম্পল দিছি। তো প্রথমটা হচ্ছে নাম্বার হচ্ছে আমাদের কোনো একটা ভ্যারিয়েবল, তো সেক্ষেত্রে আমরা যদি 1 যোগ করি ও আমাদেরকে যোগ করে দিবে। তো এখানে আমরা কন্ডিশন ইউজ করতে পারি। দেন হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশন ইউজ করতে পারি, যেমন হচ্ছে মেসেজ, এটা যদি আমাদের একটা টেক্সট স্ট্রিং থাকে ও হচ্ছে এটা রিভার্স করে আবার মানে আমরা হচ্ছে মূল কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবগুলো এক্সপ্রেশন আমরা এটাতে ইউজ করতে পারবো।
আসে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা ভিউজেস এর হচ্ছে ডিরেক্টিভস নামে অনেকগুলো ডিরেক্টিভস আছে। তো কোন ডিরেক্টিভসগুলোকে আসলে কি কাজে লাগে আমরা কয়েকটা ডিরেক্টিভস নিয়ে একটু আলোচনা করব। এর মধ্যে আছে যে vbind। এই vbind এই ডিরেক্টিভের মাধ্যমে আমরা কি করি যে আমরা যদি কখনো এক্সাম্পল দেই যে আমাদের ডাইনামিক্যালি যখন আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হয়, যে আমাদের ডাটা থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করব, তো সেক্ষেত্রে আমরা কি করি ডোমের সাথে এই এই ভ্যারিয়েবলগুলো মানে অ্যাট্রিবিউটগুলো বাইন্ড করে দিই। তো বাইন্ড করলে হচ্ছে আমরা যখন চেঞ্জেসটা আমাদের আসবে ও অটোমেটিকলি কি আপডেট করে নিবে। ভিউ হচ্ছে এই জিনিসগুলো অটোমেটিকলি আমাদের আপডেট করে নিবে। দেন এটার হচ্ছে একটা বাইন্ড, এটা হচ্ছে ফুল সিনট্যাক্স, এটা শর্ট ভাবেও লিখতে পারি দুইটা কলম দিয়ে, দেন এভাবে আমরা বাইন্ড করতে পারি। এরপর আছে ভি অন। তো ভি অন দিয়ে আমরা হচ্ছে ক্লিক ইভেন্ট যদি আমরা কখনো লাগে তো সেক্ষেত্রে ভি অন ইউজ করতে পারি, বা এটার একটা শর্ট ফর্ম আছে সেটা হচ্ছে @ দেন হচ্ছে ক্লিক দিলে আমরা হচ্ছে এটা ইয়াগুলোই করতে পারবো। এরপর হচ্ছে মডিফায়ার আছে অনেকগুলো, এটার জন্য অনেকগুলো ডিরেক্টিভ আছে, ঠিক আছে, সেগুলো মডিফায়ারগুলো আমরা এখানে ইউজ করতে পারি এভাবে। এরপর হচ্ছে যেটা একটু আগে বললাম যে ক্লাস বাইন্ডিং। তো আমরা এই ক্লাসটা একটা এক্সাম্পল দিচ্ছি যে এটা ক্লাস কিভাবে বাইন্ড করব। যেমন হচ্ছে আমাদের হচ্ছে এখানে একটা HTML ট্যাগ আছে, div আছে, তো সেখানে আমরা ক্লাসটাকে বাইন্ড করছি। তো বাইন্ড করে আমরা এখানে একটা কন্ডিশন দিছি যে আমাদের ডাটা প্রপার্টি থেকে আমাদের এই ইজ অ্যাক্টিভের ভ্যালুটা কিন্তু আসতেছে। তো ও যখন এটা ট্রু পাবে তখন আর কি এটা কন্ডিশনটা ফুলফিল করবে। তো এরকম যে আমাদের যখন চেঞ্জেসগুলো আসবে অটোমেটিকলি ভিউ এগুলো করে দিবে আমাদের। দেন কন্ডিশনাল রেন্ডারিং। এখানে ভিউতে আমরা ইফ ইউজ করতে পারি, ফর ইউজ করতে পারি, সবগুলো। এখানে ভিউ যদি ইফ কন্ডিশন ইউজ করতে চাই তাহলে আমাদের হচ্ছে ভি ইফ ইউজ করতে হবে। দেন হচ্ছে আমরা এখানে কন্ডিশনও লিখতে পারি, হ্যাঁ। এরপর ভি এলস আছে, ভি এলস ইফ আছে, সবগুলোই আমরা এখানে ইভেন্টগুলো এবং কোডগুলো আপনারা দেখতেছেন যে কিভাবে লিখতে হয় সিনট্যাক্সগুলো। আচ্ছা, এরপর লুপ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা ভিউতে কিভাবে লুপ ঘোরাবো। আমরা যদি দেখি এখানে হচ্ছে আইটেমস নামে ডেটার ভিতরে আমাদের আইটেমস নামে একটা অ্যারে আছে। তো এখানে হচ্ছে দুইটা মেসেজ আছে। তো দুইটা মেসেজকে যদি আমরা এখন লুপ ঘোরাইতে যাই তো সেক্ষেত্রে আমাদের আমরা একটা আনঅর্ডার লিস্ট নিছি এবং লিস্টটাতে আমরা ফরের মাধ্যমে আমরা লুপটা ঘোরাইতে পারি। তা আইটেমস ইন আইটেম, এবং এই আইটেমের মধ্যে আমাদের হচ্ছে ওই যে আমরা যে অ্যারেটাকে কল করতেছি সেটা আমরা এখানে প্রিন্ট করতে পারবো। আর যদি আমাদের এটা ইন্ডেক্স দরকার লাগে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে ইন্ডেক্স নামে একটা প্রপার্টি আছে, সেটা দিয়ে আমরা ওর ইন্ডেক্সিংগুলো আমরা দেখতে পারবো। মেথড ইভেন্ট হ্যান্ডলার্স। তো Vue.js এ মেথড যদি আমরা ডিক্লেয়ার মানে ইউজ করতে চাই তো সেক্ষেত্রে যেভাবে ইউজ করতে হবে, মেথড নামে একটা প্রপার্টি আছে। তো এই মেথড প্রপার্টির মধ্যে আমাদের সবগুলো কোনো একটা কম্পোনেন্টের যত লজিক আছে বা লজিকের জন্য আমাদের যে মেথডগুলো লাগবে সেগুলো হচ্ছে মেথড প্রপার্টিসের ভিতরে ডিক্লেয়ার করতে হবে। যেমন এখানে যে আমরা মেথড প্রপার্টিসের ভিতরে গ্রিড নামে একটা মেথড নিছি, হ্যাঁ। এই মেথডকে আমরা যদি সাপোজ আমরা একটা বাটন নিছি, তো ভি অন নামে বা আমরা এখানে @ ইউজ করতে পারতাম। তো এই গ্রিডে যখন আমরা অন ক্লিক করব এই বাটনটাতে, তখন ও এই মেথডটাতে যাবে এবং এই মেথডের যে লজিকগুলো আছে সেগুলো এক্সিকিউট করবে। দেন হচ্ছে ফর্মের যে ইনপুট ফিল্ড আছে এবং এটার একটা ইম্পর্টেন্ট আরেকটা এখানে যেটা আমরা ইউজ করি যে টু ওয়ে ডাটা বাইন্ডিং। টু ওয়ে ডাটা বাইন্ডিংটা যেভাবে কাজ করে এটা হচ্ছে আমরা এখানে টু ওয়ে ডাটা বাইন্ডিং এর জন্য ভি মডেল নামে একটা ডিরেক্টিভ ইউজ করি। এই ভি মডেল এমনভাবে ডাটাকে ডোমের সাথে জুড়ে দেয় যে আপনি যখন এটা কোনো ভ্যারিয়েবল সাপোজ কোনো ইভেন্টের মাধ্যমে এই মেসেজ ভ্যারিয়েবলের ডাটা চেঞ্জ করবেন তখন আপনি এটা সরাসরি রিফ্লেক্ট হবে আপনার ইনপুট ফিল্ডে, এবং ইনপুট ফিল্ডে যখন আপনি কোনো কিছু একটা চেঞ্জেস করবেন তখন সেটা অটোমেটিকলি সেটা চেঞ্জ হয়ে আমাদের যে ডাটার ভিতরে যে মেসেজ ভ্যারিয়েবল আছে সেটার ভিতরেও কিন্তু এই একই ভ্যালু পেয়ে যাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং নেসেসারি একটা জিনিস।
এর আগে বলছিলাম যে এর কিছু ইভেন্ট এবং কি মডিফায়ার আছে। এর মধ্যে আমরা যে ক্লিকের জন্য স্টপ, কোনো কিছু যে স্টপ করতে চাই, সাবমিট কোনো কিছু প্রিভেন্ট করতে চাই, ডট প্রিভেন্ট, হ্যাঁ ওই ক্লিকের মধ্যেই আমরা হচ্ছে স্টপ বা প্রিভেন্ট এগুলো ইউজ করতে পারি। এছাড়া আরও কিছু আছে যে কি আপ, অল্টার, এগুলো আমরা অ্যাট দ্য রেট, সাপোজ এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যেটা হচ্ছে কি আপ এন্টার ডট এন্টার, হ্যাঁ এন্টার বাটনে যখন কি আপ হবে তখন এই সাবমিট ফাংশনটা বা এখানে যে লজিকটা আমরা দিব সেটা ইমপ্লিমেন্ট হবে। এরপর আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কম্পিউটেড প্রপার্টি। তো কম্পিউটেড প্রপার্টিটা কি জিনিস এটা, আচ্ছা আমরা যদি কোডটা একটু দেখি, এখানে দেখেন কম্পিউটেড প্রপার্টিটা লাইক হচ্ছে এটা আমাদের কিন্তু মেথড যেটা দেখছিলাম ওইটার মতোই কিন্তু চেহারা, কিন্তু কম্পিউটেড প্রপার্টি আমরা আসলে কখন ইউজ করব। এক্সাম্পল হচ্ছে যে আমাদের কোনো একটা টাস্ক আছে, সেটা আমরা কোনো ইউজারকে দেখালাম এবং আমাদের ওই টাস্ক থেকে কোনো কিছু একটা ক্যালকুলেশন করতে হবে। এনে যদি এক্সাম্পল দেই, ইউজারের কাছ থেকে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিতেছি, তো আমরা চাইতেছি যে এর ফুল নেমটা আমাদের দরকার। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কম্পিউটার প্রপার্টির মাধ্যমে একটা ফাংশন ডিক্লেয়ার করে ওইখান থেকে দুইটাকে কনকেট করে রিটার্ন করতে পারি। আচ্ছা এটার একটা এক্সাম্পল আমাদের উপরে দেওয়া আছে। আমরা যখন এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইনপুট ফিল্ডে লিখব তখন হচ্ছে আমরা কিন্তু এই কম্পিউটার প্রপার্টির মাধ্যমে এটা কিন্তু দেখতে পারতেছি। আচ্ছা কম্পিউটার প্রপার্টির মাধ্যমে আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি, তো সেটা যদি একটু দেখি, সেটা হচ্ছে এখানে একটা নেম এবং প্রফেশন নামে দুইটা প্রপার্টি আছে ডাটাতে, এবং কম্পিউটার প্রপার্টির ভিতরে আমার এখন দরকার লাগছে যে আমার যে নেমটা আছে আমি এটাকে আপার কেসে কনভার্ট করব, ঠিক আছে নেম। তো এটার জন্য আমি একটা কম্পিউটার প্রপার্টি নিলাম, তো সেটাতে আমি এটা নাম দিছি ধরেন আপার নেম, হ্যাঁ এটার কাজ হচ্ছে ও আমাকে আপার কেসে কনভার্ট করে দিবে। তো এরকম লাইক আমার আরও অনেক ভ্যারিয়েবল আছে। তো এখানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেটা হচ্ছে আমার প্রফেশন আছে, আমার দরকার এখন প্রফেশনকে আমি আপার কেসেই করবো। তাহলে আমি কি করছি, প্রফেশনের জন্য আরেকটা কম্পিউটার প্রপার্টি নিছি। আমার কিন্তু কাজ হচ্ছে, কিন্তু আমার যখন এরকম হিউজ লেভেলের হিউজ ডাটা চেঞ্জেস করতে হবে তখন আমার কি হবে, কম্পিউটার প্রপার্টি কত লাগবে। যদি 100 ডাটা চেঞ্জ করা লাগে তাহলে আমি 100 কম্পিউটার প্রপার্টি লিখবো, এটা কিন্তু আমাদের একটা প্রবলেম। তো ভিউতে এই প্রবলেমের একটা সলিউশন আছে, সেটা হচ্ছে ফিল্টার নামে একটা প্রপার্টি আছে। তো এই ফিল্টার প্রপার্টিটা কিছুটা ওই ফাংশনের মতোই কাজ করে, কম্পিউটার প্রপার্টির মতোই, তবে এইটা আমরা হচ্ছে মাল্টিপল জায়গাতে ইউজ করতে পারি। এটা ইউজ করার নিয়ম হচ্ছে যেই আমাদের হচ্ছে ভ্যারিয়েবলটা আছে, এই যে এখানে নেম h1 এর ভিতরে নেম, এটা হচ্ছে পাইপ সিম্বল যেটা আছে এটা দিব, এবং যে ফিল্টারটা আমরা বানাইছি, যে ফিল্টার ফাংশনটা বানাইছি সেটার নামটা দিব। তাহলে ও কি করবে, ওর এখান থেকে স্ট্রিং আকারে জিনিসটাকে নিবে এবং এই ফিল্টার থেকে এই ফাংশনটা কি করবে, রিটার্ন করে ওরে আপার কেসে কনভার্ট করে দিবে। তো এতক্ষণ অনেকগুলো বলছি যে কম্পোনেন্ট, আসলে কম্পোনেন্ট কি জিনিস। কম্পোনেন্ট হচ্ছে একটা বিল্ডিং ব্লক। তো এটাকে আমরা একটা বাড়ির সাথে স্ট্রাকচার করতে মানে তুলনা করতে পারি, যে একটা বাড়ি ক্রিয়েট করতে হলে আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকগুলো কম্পোনেন্ট থাকে, জানলা থাকে, দরজা থাকে, ফ্লোর থাকে, ফ্যান থাকে, এসি থাকে। তো এই প্রত্যেকটা এলিমেন্ট জুড়ে জুড়ে আমাদের একটা ওয়েবসাইট যদি আমাদের দরকার হয়, তো আমরা প্রতিটা এলিমেন্টকে ভিউতে আমরা কম্পোনেন্ট আকারে বিবেচনা করি এবং প্রত্যেকটা কম্পোনেন্ট আকারে নিয়ে এগুলোকে একসাথে জুড়ে দিই। কম্পোনেন্টের কনসেপ্টটা মেনলি এটাই। তো আমরা হচ্ছে যেহেতু আমরা কম্পোনেন্ট নিব, তো আমাদের এমন হতে পারে যে যেহেতু বাড়িটা একটা কম্পোনেন্ট, বাড়ি নির্মাণ করব, তো এটাও আমাদের একটা কম্পোনেন্ট, ফুললি একটা কম্পোনেন্ট, এবং এটার ভিতরে আমাদের ছোট ছোট আরো অনেক কম্পোনেন্ট থাকবে, যেমন হচ্ছে বললাম ফ্যান আছে, এসি আছে, দরজা আছে। তো এগুলো আমাদের কি একটা কম্পোনেন্টের ভিতরে চাইল্ড কম্পোনেন্ট। তো আমাদের এই চাইল্ড কম্পোনেন্ট এবং প্যারেন্ট কম্পোনেন্টের মধ্যে আমাদের কিন্তু কমিউনিকেশনের দরকার লাগবে অনেক সময়। তো এই কমিউনিকেশন করার জন্যে ভিউ আমাদেরকে কিছু ওয়ে দিছে। একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে প্রপার্টি। এই প্রপার্টিজের মাধ্যমে হচ্ছে আমরা প্যারেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডাটা পাস করতে পারি। তো এখানে যদি এক্সাম্পলটা আমরা দেখি, তো এক্সাম্পলটা একটু হিবিজিবি, বাট নিচের যে মডেলটা আছে, এক্সাম্পল উপরের যে কোডটা টেমপ্লেট, আমরা একটা
কম্পোনেন্ট যখন নেই কম্পোনেন্টের তিনটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে টেমপ্লেট, একটা হচ্ছে স্টাইল এবং একটা হচ্ছে স্ক্রিপ্ট। তো এই যে আমাদের টেমপ্লেট, এই টেমপ্লেটের মধ্যে আমাদের HTML প্লাস আমাদের বাকি যাবতীয় কাজগুলো থাকে। তো এখানে আমরা একটা টেমপ্লেট নিছি, সাপোজ হচ্ছে এটা আমাদের একটা মডেল হিসেবে কল্পনা করি। তো মডেল হিসেবে কল্পনা করে, আচ্ছা মডেলের আগে, আচ্ছা ওকে, এই এক্সাম্পলটা মনে হয় আগে একটু দিলে বেটার হইতো। আচ্ছা আমরা আগে এই এক্সাম্পলটা একটু দেখি। তো এইখানে আমরা একটা কম্পোনেন্ট বানাইছি, কম্পোনেন্টের নাম দিচ্ছি প্যানেল নামে। ওকে, এই প্যানেলটা সাপোজ হচ্ছে উপরে যে প্যানেলটা আপনারা দেখতেছেন যে প্যানেল ট্যাগ এই হিসেবে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের, আমরা ধরেন একটা আমাদের মেইন যে কম্পোনেন্ট আছে সেখানে ইউজ করছি। তা আমাদের এখন দরকার পড়ছে যে আমরা এই চাইল্ডের মধ্যে আমরা কিছু ডাটা পাস করতে হবে। চাইল্ড কোনটা? চাইল্ড হচ্ছে যে নিচে আমরা যেটা ইউজ করছি প্যানেল নামে যে কম্পোনেন্টটা বানাইছি। তো এখানে আমরা যে এখানে সেকেন্ড ডবল কার্লি ব্রেস দিয়ে কি টাইটেল এবং কন্টেন্টগুলো প্রিন্ট করতেছি, কিন্তু আমাদের এই ভ্যালুগুলো কোথায় পাবে? আমরা এগুলো হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে পাস করতেছি। কিভাবে পাস করতেছি? এই যে প্যানেল সবার উপরে যে HTML ট্যাগটা লেখা আছে, তো এখানে টাইটেলের মধ্যে টাইটেল দিয়ে দিছি এবং কন্টেন্টের মধ্যে কন্টেন্ট দিছি। তো ও কি করবে? এই প্রপার্টিগুলো নিয়ে এই চাইল্ড আমাদের যে কম্পোনেন্ট আছে এখানে ও শো করে দিবে। আচ্ছা এইবার তো দেখা গেল যে কোনো একটা ছোট একটা প্রপার্টি, জাস্ট সিঙ্গেল কিছু টেক্সট বা কিছু। সো আমাদের যদি এরকম দরকার লাগে, যে এক্সাম্পল হিসেবে যদি বলি যে আমরা ওয়েবসাইটে অনেক সময় অনেক মডেলের দরকার লাগে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মডেল দরকার লাগে। তো আমরা কিন্তু বারবার মডেল কিন্তু আমাদের মডেলের পুরো কোডটা কিন্তু আমাদের লিখতে হচ্ছে, রিইউজ করতে হচ্ছে। তো আমরা যদি এরকম করি যে একটা মডেলকেই আমরা বারবার ইউজ করব, সব জায়গা থেকে কল করব, তো সেক্ষেত্রে এখানে আমাদের একটা মানে এই কম্পোনেন্টের মধ্যে একটা স্লট নামে একটা জিনিস আছে, প্রপার্টি আছে। তো এই স্লটটা দিয়ে আমরা কিভাবে ইউজ করি জিনিসটা আমি আরেকটু ডিটেইলস বলি। যে আমরা প্রথমে যদি কোডটা দেখতেছি, এখানে টেমপ্লেটের ভিতরে যে HTML ট্যাগটা আছে এটা হচ্ছে আমাদের মেইন মডেলের ট্যাগটা, হ্যাঁ। তো এটার ভিতরে মডেলের বডি, তো বডির মধ্যে আমরা একটা স্লট এবং ওটার একটা নাম দিছি, সেটা হচ্ছে মডেল বডি। তো এই স্লটের ভিতরে আমরা কি করব? একটা মডেল আমরা সবার কাজে ইউজ করব, এডিট, ডিলিট, আপডেট, যত রকমের অ্যাড আছে সবগুলো অ্যাড করব। তো সেক্ষেত্রে এই যে মডেলটা আমরা ক্রিয়েট করছি, সেই মডেলটা নিচে দেখেন এই প্যারেন্ট কম্পোনেন্ট। তো প্যারেন্ট কম্পোনেন্টে আমার যখন এই মডেলটাকে দরকার লাগতেছে ইউজ করব, তখন এটাতে আমরা যে টেমপ্লেট নামে একটা এই যে মডেল নামে নিছি, মডেলকে কল করতেছি মডেল ট্যাগের মাধ্যমে। দেন হচ্ছে এই টেমপ্লেটের মধ্যে স্লট যে নামটা লিখে দিছি, ওইখানে আমরা একটা স্লট ডিক্লেয়ার করছি, নেম দিছি, সেই নামটা স্লটের মধ্যে দিয়ে দিব। তাহলে দিয়ে দিলে আমরা এই যে স্লটের ভিতরে আমরা যাই কিছু দিব, সাপোজ হচ্ছে আপনি এডিটের জন্য আপনার কিছু ইনপুট ফিল্ড থাকতে পারে, বা দেখা গেছে ডিলিটের জন্য আমাদের ইনপুট ফিল্ড নাই, সেক্ষেত্রে আমরা ফাঁকা রাখবো। বা দেখা গেছে আপডেটের ক্ষেত্রে তখন আমাদের 2টা বা 3টা স্পেসিফিক ফিল্ড দরকার, শুধু আমরা সেই 3টা ফিল্ড কিন্তু আমরা এখানে দিলে একটা মডেল আমরা বারবার ইউজ করতে পারতেছি এবং কমিউনিকেশন করতে পারতেছি এই ওয়েতে। ওকে, এতক্ষণ দেখলাম যে প্যারেন্ট থেকে আমরা ডাটা পাস করতেছি চাইল্ডের কাছে। তো এখন দেখবো যে চাইল্ড থেকে অনেক সময় আমাদের কি করতে হয়, প্যারেন্টের কাছে ডাটা পাস করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তখন সেই প্রপসটা ইউজ করতে পারবো না ভিউতে। তো এটার জন্য ভিউতে যেটা আছে সেটা হচ্ছে ইভেন্ট ইমিট করতে হয়। হ্যাঁ, আমি যদি এক্সাম্পল হিসেবে দেই যে আমাদের একটা কার্ড, ই কমার্সে আমাদের কার্ড সিস্টেম থাকে। সাপোজ হচ্ছে আমাদের একটা কার্ড সিস্টেম আছে, আপনার হচ্ছে আপনি কিন্তু শপ কিন্তু অনেকগুলো পেজেই থাকে, ঠিক আছে। তো সব পেজ থেকে আমরা যখন একটা কিছু অ্যাড করি তখন সেটা কার্ডে যায়, এবং সেই কার্টের কিন্তু আবার স্পেসিফিক কিছু এলিমেন্ট থাকে, যেমন ওর বডির যে লজিকগুলো আছে সেগুলো আমরা একটা কম্পোনেন্ট থাকে, ওর বাটনগুলো একটা কম্পোনেন্ট থাকে। তো সবকিছু কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ এবং ভাঙা থাকে। তো এক্ষেত্রে জিনিসটা হয় যে আমাদের সাপোজ হচ্ছে আমার একটা কার্ড আছে, এক্সাম্পলটা দেই যে কার্ডের মধ্যে আমার একটা প্রোডাক্ট আছে। তো কার্ডের প্রোডাক্টটা আমার ডিলিট করতে হবে। কার্ডটা কি? কার্ডটা আমার হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট। তাহলে কি আমি যখন ডিলিট ইভেন্টটা ঘটাবো বা এখানে একটা ইভেন্ট দিব কি রিমুভ ইভেন্ট, তো এই আমার লজিকগুলো আসলে কোথায়? ওই যে চাইল্ড কম্পোনেন্টটা জুড়ে আছে আমার প্যারেন্টের সাথে। তাহলে আমার কি আমার বুঝাইতে হবে যে চাইল্ডের থেকে আমার প্যারেন্টের কাছে ডাটাটা নিয়ে যাইতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে প্রপসের মাধ্যমে ডাটা পাস করতে পারবো না, এর জন্য আমাদের স্পেশাল এখানে আছে ইভেন্ট ইমিট করতে হবে। তো
তো এখানে আমি যে একটা এক্সাম্পল দিছি যে আমরা একটা মডেল সাপোজ হচ্ছে অন করা আছে, সেটা হচ্ছে আমরা ক্লিকের মাধ্যমে সেটারে আর কি হাইড করব। তো এখানে মডেলের মধ্যে আমরা কি করছি, ডলার সাইন মানে যে ভি অন ক্লিক ইভেন্টটা ঘটাচ্ছি, এখানে ইমিট নামে ডলার সাইন ইমিট নামে একটা প্রপার্টিস আছে। তো এটার মধ্যে আমরা একটা নেম দিব এবং এটার সাথে আমরা ডাটাও পাঠাইতে পারি। ঠিক আছে, ডাটা পাঠাইতে পারি। আমার যেহেতু কোনো ডাটা নাই সেহেতু আমি এটা এমটি রাখছি। তো সেভ ডাটা নামে আমি একটা ইমিট একটা ভ্যারিয়েবল নিছি। তো এটা যখন ও এই বাটনে ক্লিক করবে, হ্যাঁ, তখন এটা ও চলে যাবে হচ্ছে প্যারেন্টের কাছে। তো প্যারেন্ট বুঝবে কেমনে যে আমি এখান থেকে যে আমার একটা ডাটা ইমিট করছে কেউ, তো সেইটা এই যে ইমিট করছে সেটাকে ক্যাচ করার জন্য আমি যখন যেখান জায়গা প্যারেন্টের মধ্যে এই মডেলটাকে কল করছি, তো সেই মডেলের মধ্যে যেই নামটা দিছি সেই নামটা দিয়ে যদি সেই নামটা দিলাম তাহলে হচ্ছে আমরা ক্যাচ করতে পারতেছি। তো ক্যাচ করার পরে আমাদের অনেক ফাংশন কল করা লাগতে পারে। তো আমরা কি করব, এটার ভিতরে ফাংশন কল করতে পারি। ঠিক আছে, তো আমি ফাংশনাল কল করি নাই, তো আমি এখান থেকে ডিরেক্টলি ওইটার ভ্যালুটা, কারণ আমার ওই মডেল হাইটের যে ভ্যালু ডাটাটা এটা কিন্তু আমার প্যারেন্টের মধ্যে কিন্তু ডিক্লেয়ার করা আছে। সো আমার কিন্তু এই জায়গা পর্যন্ত আই না, এটার ভ্যালুটাকে ট্রু করে দিলাম যে হাইট ট্রু। ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে আমরা চাইলে এইভাবে হচ্ছে বাকি কাজগুলো করতে পারবো, যে কোনো ডাটা পাসও করতে পারবো এই চাইল্ড থেকে প্যারেন্টের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে ভিউ রাউটার। ভিউ হচ্ছে ইকোসিস্টেমে দেখছিলাম যে ভিউ রাউটার নামে একটা জিনিস আছে। তো এই জিনিসটা আমরা মেনলি ইউজ করি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য। এখন হচ্ছে মডার্ন প্রায় সবগুলো ওয়েবসাইট বা এরা সবাই কিন্তু এখন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের দিকে ঝুঁকতেছে। এটার মানে হচ্ছে আপনি পেজ রিলোড ছাড়াই কিন্তু কন্টেন্টগুলো পাবেন, বা অ্যাকশন করলে কন্টেন্টগুলো অটোমেটিক চলে আসবে, পেজ রিলোড হবে না। শুধু কম্পোনেন্ট, যেহেতু এটা আমাদের কম্পোনেন্ট ওয়াইজ কাজ করে, শুধু ও কম্পোনেন্টগুলোকে রেন্ডার করবে যখন যেই ডাটাগুলো দরকার হবে। তো ভিউ রাউটার ইউজ করার জন্য আমরা যেহেতু ভিউ সিএলআই আমরা ইউজ করি নাই, তো আমি এখানে একটা এক্সাম্পল দিছি। এর হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে স্ক্রিপ্টটা পাওয়া যায় সেটা আমরা শুধু অ্যাড করে নিয়েও আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, শুধু আমি এটা অ্যাড করছি, ভিউটা নিছি এবং ভিউর যে রাউটারের যে এটা আছে সিডিএনটা আছে সেটা অ্যাড করে নিছি। এবং ভিউ রাউটার ইউজ করতে গেলে আমরা যেমন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিভাবে লিখি যে এ দেন হচ্ছে HREF, তারপর আমাদের লিঙ্কটা লিখি। তো এখানে আমাদের হচ্ছে HREF এটা ইউজ করা যাবে না, এখানে ইউজ করতে হবে টু, এবং হ্যাঁ টু ইউজ করতে হবে। আর হচ্ছে আমরা যে রেন্ডার করব একটা যখন একটা রাউটারের মধ্যে আমরা ক্লিক করব বা অন্য একটা কম্পোনেন্টকে নিয়ে আসব, তখন সেগুলো যখন যে জায়গাতে ভিউ করাবো, মেইন একটা কম্পোনেন্টের মধ্যে তো আমাদের বাকি কম্পোনেন্টগুলো আইনা দেখাবো। তো সেই ক্ষেত্রে আমাদের এই রাউটার ভিউ নামে যে ট্যাগটা আছে এটা ইউজ করতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভিউএক্স। ভিউএক্স কি জিনিস? সেটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। তো স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, তো এটা কেন আমাদের লাগবে? বা আমরা নিশ্চয়ই রিডাক্সের নাম শুনছি, এগুলো স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ভিউএক্স এর কাজটাকে আসলে কেন লাগে আমরা একটু যদি হালকা করে একটু বুঝি। একটু আগে আমি বলতেছিলাম যে আমাদের কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইটে কার্টের দরকার লাগে, এবং এই কার্টের ভিতরে কিন্তু আমাদের মাল্টিপল কম্পোনেন্ট থাকে। তো আমাদের এরকম দরকার লাগতে পারে যে আপনি একটা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে দিচ্ছেন, এবং ওই কম্পোনেন্টেরও চাইল্ড কম্পোনেন্ট থাকতে পারে, সেকেন্ড যে কম্পোনেন্ট, হ্যাঁ, আবার হচ্ছে ও চাইল্ডেরও চাইল্ড থাকতে পারে। সো আমার যখন একটা ডেটা প্যারেন্ট থেকে লাস্ট চাইল্ডের মধ্যে পাঠাইতে হবে, আমরা কিন্তু ডিরেক্টলি পাঠাইতে পারবো না। সো রেফার করে একজন একজন করে যাইতে হবে। সো আমার যদি হিউজ একটা চেইন থাকে, সাপোজ 50টা একটা চেইন থাকলো, তো আমার ক্ষেত্রে এটা আসলে কিন্তু লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা বাজে জিনিস, আর এটা পসিবল হবে না যে আমার 50টা স্টেপ চাইল্ডে ধরে ধরে আমি ডাটা পাঠাবো। তো সেটার একটা সলিউশন হিসেবে হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে হচ্ছে আমাদের ডাটাগুলো সেন্ট্রালাইজ অবস্থায় থাকে, আমরা যে কোনো কম্পোনেন্ট থেকে ডাটাগুলোকে গেট করতে পারি, হ্যাঁ, ওগুলোর ডাটার প্রপার্টিগুলো চেঞ্জ করতে পারি এবং বাকি অ্যাকশনগুলো করতে পারি। তো আমরা দেখি যে ভিউজিএস এর যে স্ট্রাকচারিং যে স্টোরের যে প্রসেস আছে, এটার মধ্যে হচ্ছে স্ট্রাকচারিং স্টোর, মডিউলাইজ। এটা আমরা মডিউল আকারেও কিন্তু যখন লার্জ স্কেলে অ্যাপ্লিকেশন থাকবে তখন হচ্ছে আমরা এই মডিউলগুলো ইউজ করতে পারবো। এবং এই যে মডিউলাইজ করলাম একটা অ্যাপ্লিকেশন, এটার কিন্তু রিসেটের প্রয়োজন পড়তে পারে। তো সেই রিসেটের সুবিধাটাও আমাদের এই ভিউজিএস খুব ভিউএক্সটা দেয়। তো ভিউএক্স এর হচ্ছে 4টা মেইন কম্পোনেন্ট আছে।
চারটা মেইন কম্পোনেন্টের মধ্যে হচ্ছে স্টেট অবজেক্ট, দেন হচ্ছে গেটার ফাংশন, অ্যাকশন এবং মিউটেশন। দেন আমরা আস্তে আস্তে দেখবো যে এগুলো কিভাবে ইউজ করব। আচ্ছা, এখানে আমি একটা অ্যানিমেশন ইউজ করছি, সেটা গুগল থেকে নেওয়া। তো আমরা যদি প্রথম বাম দিকে দেখি কম্পোনেন্ট, কোনো একটা কম্পোনেন্ট থেকে মানে এই ভিউএক্স এর যে ওয়ার্ক ফ্লোটা সেটা মেইনলি এখানে এই গিফে দেখানো হচ্ছে। এটা হচ্ছে খুব শর্টলি দেখানো হচ্ছে জাস্ট বোঝার জন্য আর কি। আচ্ছা, আমি ডিটেলস একটু বলি যে কম্পোনেন্ট থেকে এই বাম দিকে হচ্ছে আমাদের কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে যে ভিউতে আমরা যেগুলো দেখতেছি এগুলো প্রত্যেকটা একটা কম্পোনেন্ট। তো এখান থেকে আমরা একটা যে কোনো কিছু ডিসপ্যাচ করতে হয়, হ্যাঁ, ডিসপ্যাচ করি অ্যাকশনের কাছে। প্রথম আমরা অ্যাকশনের কাছে ডিসপ্যাচ করি। তো এই অ্যাকশন কি করে, অ্যাকশন ও আবার কল করে হচ্ছে মিউটেশন যে আছে মিউটেটর, তাই ও আবার মিউটেট করে। তো মিউটেটরের কাছে যখন অ্যাকশন একটা কিছু পাঠায় তখন এই মিউটেশনটা কি করে যে ওর স্টেটের কাছে, যে আমরা আগেই বলছি এটা হচ্ছে আগের ফ্লোতে বলছিলাম যে স্টেট অবজেক্ট, তো এখানে আমাদের ভ্যারিয়েবলগুলো সব কিছু স্টোর থাকে। তো এই মিউটেশন যখন যায়, মিউটেশন কি করে স্টেটের ভ্যালুটারে চেঞ্জ করে দেয়। আর এরপরে এটা হচ্ছে আমাদের স্টোর প্রসেস। উপরের যে ফ্লোটা আমরা দেখতেছি যে মিউটেশনের পরে যে স্টেট পর্যন্ত যাচ্ছে এটা হচ্ছে স্টোর প্রসেস। এরপরে এই পাশে দেখতেছি গেটার। তো এই গেটার দিয়ে আমাদের তো হচ্ছে যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, স্টোর আছে, তো আমাদের তো গেট করা দরকার লাগবে। তো গেটার নামে এরকম একটা প্রপার্টিস আছে যেটা দিয়ে আমরা হচ্ছে এই যে স্টোর আমরা যেখানে করতেছি যে কোনো কম্পোনেন্ট থেকে, যে কোনো চাইল্ড কম্পোনেন্ট হোক, আমরা কিন্তু ইজিলি ওখান থেকে ডাটাটা ক্যাচ করতে পারতেছি। তো এটা হচ্ছে মেইনলি ভিউএক্স এর ওয়ার্কফ্লো। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট মডিউলার স্টোর। কারণ হচ্ছে আমাদের এই ভিউএক্স আমরা যদি ইউজ করি তো একটা লার্জ স্কেল অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের একটা যদি স্টোর ইউজ করি তো সেক্ষেত্রে আমাদের মেনটেন করা খুবই টাফ হবে, তো অনেক কোড হয়ে যাবে। তো সেখানে আমাদের কিন্তু আসলে বোঝা খুব টাফ হয়ে যাবে। তো ভিউএক্স যেটা করে ওরা হচ্ছে মডিউল আকারে আমাদের ইউজ করতে এটা সুবিধাটা দেয়। তো আমরা এটা মডিউল করে পার্ট পার্ট করে ইউজ করতে পারবো। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে টোটাল কম্পোনেন্টের যে এগুলো। এখানের মধ্যে আমি যদি আরেকবার একটু লাস্ট বলি, এখানে হচ্ছে মিক্সিন ছিল। আচ্ছা, মিক্সিনটা নিয়ে আমরা বলি নাই। তো মিক্সিনটা মেইনলি হচ্ছে, আমি একটু শর্টে জাস্ট বলি যে এটা হচ্ছে রিইউজেবল, কোনো একটা কিছুকে রিইউজ করার জন্য আমরা মেইনলি মিক্সিনটা ইউজ করি। দেন আর কি এটা একটা লিস্ট আমরা তখন যেগুলো দেখলাম হুক প্লাস ডিটেলসগুলো। আচ্ছা, সরি স্লাইডটা একটু ফন্ট বড় হয়ে যাওয়ার কারণে লেখাগুলো আর কি ডিস্টর্ট হয়ে গেছে। তো যেহেতু ভিউ 3 লেটেস্ট ভার্সন রিলিজ করছে এবং হিউজ চেঞ্জেস নিয়ে আসছে, তো সেটা সম্পর্কে আমরা একটু জানি যে এখানে আমাদের কি কি নতুন জিনিস আসছে বা কি কি চেঞ্জেস আসছে সেটা জানা খুব ইম্পর্টেন্ট, যেহেতু ভিউজ শিখবো বা এটা নিয়ে কাজ করবো ফিউচারে। এটার মধ্যে প্রথমে আছে ফ্রেগমেন্ট, টেলিপোর্ট, কম্পোনেন্ট, দেন হচ্ছে কম্পোজিশন এপিআই, দেন বেটার টাইপস্ক্রিপ্ট সাপোর্ট, মাল্টিপল ভি মডেল সাপোর্ট অ্যান্ড ভিট সাপোর্ট। তো হচ্ছে তো প্রথমে দেখি যে ফ্রেগমেন্ট বা হচ্ছে মাল্টিপল রোল্ড কম্পোনেন্ট। তো এখানে যদি কোডটা একটু দেখি, বাম দিকে যে কোডটা আছে এটা হচ্ছে ভিউ 2 এবং ডান দিকে যেটা আছে ভিউ 3। তো ভিউ 2তে আমরা যেভাবে কাজ করি, একটা টেমপ্লেটের মধ্যে আমাদের হচ্ছে একটা সিঙ্গেল রোড কম্পোনেন্ট মানে ট্যাগের ভিতরে আমাদের বাকি ট্যাগগুলো থাকে। তো যেটা হচ্ছে আমরা আগে ভিউ 2 যেটা ক্রস চিহ্ন রং, হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারতাম না। তবে এখন কিন্তু আমরা এটা এভাবে ইউজ করতে পারবো। এখানে আমরা 100 ট্যাগ ইউজ করলেও আলাদাভাবে কোনো সমস্যা নাই। তো এই সুবিধাটা মানে ফ্র্যাগমেন্টের যে সুবিধাটা এটা নিয়ে আসছে। দেন হচ্ছে টেলিপোর্ট কম্পোনেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই টেলিপোর্ট কম্পোনেন্টটা মেনলি কি জিনিস, এটার কাজটা হচ্ছে আমরা কোনো একটা কম্পোনেন্টের ভিতরে, আমরা এক্সাম্পল দেই যে আমরা কম্পোনেন্টের ভিতরে কিন্তু মডেল ওপেন করাই। তো আমাদের এমন অনেক সময় লাগতে পারে যে এই মডেলটা আমরা কম্পোনেন্ট, এটা কি করে আমাদের কম্পোনেন্টের ভিতরে কিন্তু লোড করায় এই মডেলটা, যখন আমরা একটা কম্পোনেন্টের ভিতরে লোড করাই। তা আমরা যদি চাই যে না এই কম্পোনেন্টটা এইখানে লোড হবে না, আমি চাচ্ছি যে আমার বডিতে লোড করানো দরকার, এবং এরকম অনেক সময় লাগে যে আমি এই কম্পোনেন্টের মধ্যে আমার লোড হবে না, এটা হবে আমার বডিতে। তো সেই সুবিধাটা হচ্ছে এই টেলিপোর্ট কম্পোনেন্ট দেয়। আমরা যদি এই যে এখানে যে এটা দেখতেছি টেলিপোর্ট নামে একটা, এটার ভিতরে টু প্রপার্টিসের ভিতরে কি দিছি যে বডি, হ্যাঁ, এই যে আমাদের বডি ট্যাগ আছে, ও কি করবে এই কম্পোনেন্ট, এই যে জিনিসটুকু আছে এটাকে যখন ও রান করবে তখন এটাকে কম্পোনেন্টের ভিতরে না
রান করে এটা করবে তখন কি এই যে বডিটা একদম বডিতে নিয়ে যাবে এবং বডির প্রপার্টিস হিসেবে তখন এটাকে রান করবে। দেন টাইপস্ক্রিপ্ট সাপোর্ট, যেটা ভিউ 2 তে টাইপস্ক্রিপ্ট সাপোর্ট ছিল বাট কম, বাট এখন ভিউ 3 যেটা আছে টোটালি হচ্ছে টাইপস্ক্রিপ্ট দিয়ে লেখা, এবং আপনি চাইলে টোটালি টাইপস্ক্রিপ্ট ইউজ করে পুরো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে মাল্টিপল ভি মডেল সাপোর্ট। আমরা কিন্তু একটু আগে দেখছি যে ভি মডেল দিয়ে আমরা 2 ডাটা বাইন্ডিং এর যে কাজটা করি, তো এই ভিউ 3 তে যে ফিচারটা আসছে সেটা এই ক্ষেত্রে আমরা একটা ইয়ের মধ্যে কি করতে পারি, মাল্টিপল ইউজ করতে পারি। এখানে একটা এক্সাম্পলও দিছি, তো আপনারা যদি কোডটা দেখেন তাহলে বুঝবেন। তো আমরা এখন হচ্ছে মাল্টিপল ভি মডেল ইউজ করতে পারবো।